মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ করে ঝান। তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না এই ঝান। খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস, তার উপর সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায়, পাগলামো করিস না ইজহান। মায়ের কথা শুনে ইজান কিছুটা নত হলো। ইজান শেখ বাবা মায়ের বড় সন্তান, আর একটি ছোট বোনও আছে। ইজনিয়া শেখ ইনেন আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার। ইজান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইজহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজহানের মা মুনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করলো সে। মুনিরা বেগম হাসছেন, এ হাসি যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজহান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের ওপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে, তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘরে কান্না করছে। ইজহানের বোন ইজনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়, এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এই দশা। বাবা হারা মেয়ে আমার, তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল। জি। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মের এক পাশে ইজহান এবং আর এক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইজহান আর একবার ইজনিয়ার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইজনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্তত ভাবে বলল, আপু, আমি পান খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢকঢক করে পানি 1 বোতল খেয়ে ফেলল। পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো, কি সুন্দর চেহারা, গালে চাপ দাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইজহানের মা মুনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসেন। কিসব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইজহান এগুলো না শেষ করে উপরে চলে গেল। এই বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়ম কানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি বরং যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটি বলে ইজনিয়া বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেললো। বেশ আকুতি করে বলল, আপু, আমি কখনো একা ঘুমাইনি, ভয় লাগে আমার। সবসময় আমার ছোট বোন আমার সাথে ঘুমতো। ইজনিয়া হেসে ফেললো পদ্মের কথা শুনে। তুমি একা? ভাইয়া কোথায় আছে? ইজনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে? শুনেই কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল তার। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমোতে পারবো না। ইজনিয়া হেসে দিল কথাটা শুনে।
সে তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড়সড় একটা ঢোক গেল। ওনার সাথে ঘুমোতে হবে? ইজমির কিছু বলতে যাবে তখনই ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্র শাওয়ার নিয়ে এসেছে। ইজমি আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না, এই তো যাচ্ছি। বলে ইজমিয়া চলে গেল। ইজমিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান হালকা ধমকে সুরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজহানের ধমক খেয়ে আমতামতা করে বলল। পদ্ম। ইজহান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইজহানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইজহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি সে। তারপরও আবার ইজহানের এসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না, ভালো করে দেখতে পাচ্ছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়ে বিয়ে করেছে, সে জানি না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজহান তার 14 বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিছু থাকবে না। একজন সিনিয়র ডক্টরের কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজহান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানেয়া কল দিল। সেও ইজহানের মতো সিনিয়র ডক্টর। এত রাতে সানেয়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহান। মেয়েটা প্রায় এই কাজ করে। ইজহান কলটা রিসিভ করলো। হ্যালো ইজান শেখ, কি অবস্থা আপনার? ভালো। হঠাৎ করে এত রাতে কল দেওয়ার কারণ কি জানতে পারি? তো প্রায় এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এই বলে ইজহান ফোন কেটে দিল। ইদানিং সানায়ের অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজহানকে। শুধুমাত্র সিনিয়র ডক্টর দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই ভাবে পরেছে। আবার শাড়ি পরেছো কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না, দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইজহানের কথাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসলে কখনো পড়া হয়নি তো তাই। ইজহান মুখ ঘুরিয়ে ফেলল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে তাকে। ইজহান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ দেখে খুব ভয় পেয়ে গেছে। যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয় মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল সে। এই তো খাট। এপাশে ইজহান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘোরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইনের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজহানের ঘুম ভাঙলে প্রতিদিন ইজহান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস। ঠিক সেরকমই ইজহান দেখলো তার বুকের উপর শাড়ি। দেখি থমকে গেল সে। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখাই যাচ্ছে না। ইজহান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল। তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল সে। নাস্তা করেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো সে। ইজহান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজহান চুপচাপ ডাইনিং এ বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিয়া শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো।
হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজানের দিকে তাকাচ্ছেনও না। মুনিরা শেখ ইজানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই দেখো না। আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইজানের কথায় মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন ভাবে কথাবার্তা। সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ইজান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানে চলে যাব। ইজানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নিব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলে যেও না বাবা। মা, আসছি আমি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজান গাড়িতে উঠে চলে গেলে হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সবকিছু তো তোমার ইচ্ছাতে হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক। ইজান সারাটা দিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরের কিছুই চিনে না। যদি ওখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্মকে সারা জীবন আমাদের সাথে থাকবে, ওরও তো একাই থাকা লাগবে। আর না হয় এই ঝানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো ওই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20 তখন পদ্মের ঘুম ভাঙল। ঢুলুমুলু হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে, 2 হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ইজানের অনেক বড় একটা ছবি, দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ইজানের গজ দাঁত আছেও, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আরো তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে দেখে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে আছে। ইজনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশিই হলো। তার শাড়িটা এলোমেলো হয়ে আছে, ইজনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো। ইজনিয়া পদ্মকে এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। এ কি, এ অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল, আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতো পরতে পারিনি আমি না কখনো পরিনি। তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এইভাবে শাড়ি পরেছো, ভাইয়া কিছু বলেনি? ইজনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করল। না আপু, উনি কিচ্ছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু? অবশ্যই দেব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আচ্ছা। ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করলো, আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না, বিষয়টা একটু বেশি হাস্যকর না? তোমার ওনার নাম ইজহান শেখ। সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নাও একজন ডক্টর। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছেন। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? 9:45। কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে? ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। এখান থেকে হসপিটাল যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগবে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে। বুঝেছো সুন্দরী? জি আপু। ইজনিয়া এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানো তো?
পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইজনি হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ। আচ্ছা, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনো নাস্তা করনি, মা বকবে। তাড়াতাড়ি চলো। ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে আসলো। ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে। ইজনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনিও এখনো নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম আর ননদ এবং তার শাশুড়ি বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। শোনো পদ্ম, ইজান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করবে, তারপর দিবে। এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে। দেখো, তোমার বয়স কম, আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে, তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি, আজ কেন দেরি হয়ে গেল আমি বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। আর তোমার লাগেজ যদি গোছানো না থাকে তাহলে গুছিয়ে নিও, কাল ইজান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। চোখ দিয়ে পানি চলে এসেছে। ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মুনিরা শেখ পদ্মের এই অবস্থাকে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছো তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছে। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে। দাঁত কেলে মুনিরা শেখকে উত্তর দিল ইজনিয়া। মুনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়ার। শোনো পদ্ম, আমিও যাবো ওই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে, এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসলো। পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশের চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজান তার কেবিনে বসে আছে, লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো। ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজানের কেবিনে সানায়ার আগমন ঘটলো। সানায়া ইজানের সামনাসামনি চেয়ারে বসলো। ইজান তার চেয়ারের শরীরটা হেলিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে, তার দৃষ্টি সানায়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলেন যে? ফোন কেটে দিন। কাহিনী কি, উঠছি না কিছুই? আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা-2টা এই সময় তো দেই। তখন মানুষ কি করে? ইজান চাক ছোট ছোট করে প্রশ্নটা করছে সানায়াকে। সাধারণত সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে এই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন ইসান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া। লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনাকে কি আমার সেই রকম মনে হচ্ছে ইজান? আসলে কিরকম বুঝতে পারছি না। ইজান বুঝো না বোঝার মতো করে বলল। যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটির সবাই মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব, এখন আমি রোগী দেখায় স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো একটা সুন্দর মেয়েকে ইজান পাত্তা দিচ্ছে না, বিষয়টা বেশ সন্দেহজনক। ইজান কেন বুঝে না সানায়ার যে তার খুব পছন্দ। সানায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইজনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এইরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কিভাবে। ইজনিয়া একটা বন্ধুত্ব সুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেললো। ইজনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইজনের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়ে যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের যেন কেমন কেমন লাগে, যেন ইজান তার দিকে তাকিয়েই হাসছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটায় যখন 8টা 34 তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজান যখন হসপিটালে যায় তখন যেন সে ওঠে। এই করে চিন্তা করে পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30।
ইজান বাসায় আসলো। ওপরে ওঠার সময় মুনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খাননি। ইজান ক্ষমতা তাই হলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটার এক পাশে পদ্ম, আরেক পাশে ইজান। ইজান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছেও না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে, এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি যে বৃষ্টি আসবে। ইজান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। গুরুম গুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা তাদের দুই বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো, এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজানের পিছনে দাঁড়ালো। ইজান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজানের টি শার্ট টেনে ধরো। ইজান পিছন ফিরে তাকালো, দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাঁচমাচু করে রেখেছে। ইজান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। জি হ্যাঁ। আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবারও চোখ বন্ধ করে ইজান টি শার্ট চেপে ধরেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশের মেঘ, বোঝা যাচ্ছে না কিছু। 4 দিন এমনও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে, ইজান ভালো করে খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলছে, আমার ভীষণ ভয় করছে। বলি পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে। ইজান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরের সরেই জড়িয়ে ধরেছে। বোঝা যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজানের বুকের সমেত। ইজান মনে মনে বলল, বয়সও ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ইজানের এমন কেন লাগছে? ইচ্ছে একটা মেয়ের সংস্পর্শে এসে। ইজানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল সে। সকাল 7টা। আজ শুক্রবার, ইজানের ছুটি। হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইজান একটু বেশি সময় ঘুমায়। ইজান ঘুমাচ্ছে। মুন্না শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মুন্না শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইজান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজও তিনি ইজানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনিই করবেন। ইজানের ঘুম ভেঙেছে 8টায়। ইজান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইজান তার বাবার পাশে সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইজানের সাথে কথা বলছে না, কিন্তু ইজান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেজ দেখাচ্ছে ইজান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইজান মাথা তুলে পদ্মকে দেখলো। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে না। ইজান কফিটা হাতে নিল। পদ্ম ইজানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই। আবার উনি ইজানের জন্য পদ্মের হাত দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময়ে কে কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইজানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে দেয়। কিন্তু ইজান কোনো ভ্রুক্ষেপ করলো না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়ে এসব অযৌক্তিক কথা উত্তর দেয় ইজান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল সে। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকিয়ে আসছিল, চোখের পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইজান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে গেল ইজানকে। ইজান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইজান। পদ্ম, তুমি একটু এদিকটায় থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের দিকে তাকালো। মুনিরা শেখ ইজানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল।
শোন ইজান, তুই সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই শুধু সোজাসাপটা উত্তর দিবি। ইজান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইজানের চোখে এক রাগ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলেছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইজান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মুনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছেন। ইজান শান্ত গলায় উত্তর দিল। আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মুনিরা শেখ থমকে গেছেন ইজানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই। মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইজান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজাসাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করেই যাচ্ছি। ছেলের কথায় মুচকি হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ইজান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথা আর কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নিব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজান। আর শোন, আমিও যাবো তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিটও লেট করবো না কিন্তু, মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইসনে রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইস বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইসনে একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাগেজ আগে আগেই বাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মুনিরা শেখের কথায় মুচকি হাসলো পদ্ম। ইজান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মুনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরো আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্তি লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে, তাই হয়তো ভালো লেগেছে তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মুনিরা শেখ। ইজান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমের সোফায় বসে পড়লো। এই বাসাটা অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেওয়ালে ইজানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ইজান খেয়াল হলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? না ডাক দিলে কি হতো না? এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করে রুমে ঢুকেছে পদ্ম। জি কিছু বলবেন? ইজান মুখ ওইদিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইজানের উত্তর দিল না। পদ্ম ইজানের উত্তরে আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মুনিরা শেখের রুমে গেলেন। তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে, তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মুনিরা শেখ বললেন, ইজান কি করছে? শুয়ে আছেন দেখেছি, মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মুনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন, কিন্তু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মুনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মুনিরা শেখকে, তিনি একটুও বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মাঝে মুনিরা শেখ পদ্মকে ইজানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উঁকি দিয়ে দেখে যায় ইজানকে মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মুনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা? পদ্ম শুনে মাথা নাড়ালো। মুনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজানের কথা মতো পদ্ম রুমে গেল।
ইজানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজান কিসব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইজান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্ম বসলো কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজান একেবারে পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না, তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজান কিছুটা ধমক দিয়ে বলল, শুনুনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইজান মনে মনে বলল, এটা তো খারাপ না। মাঝে বললো মায়াবী চেহারা, ঠিক তাই, ফর্সা বেশি, ভ্রুগুলো চিকন, দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি নিয়ম। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝে বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার মন খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেন। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাটাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইজানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছো, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আঁতকে উঠছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউ জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইজান চুপ হয়ে আছে। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি, হ্যাঁ? এটা বলে সত্যি সত্যি ইজান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইলো, কিন্তু সে মুহূর্তে ইজান হাত টেনে ধরলো তার। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাঁচুমাচু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত ছড়িয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজে কি ছোট হয়ে গেল ইজান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইজান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে। মাথায় কিছুই আসছে না তার। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইজানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে। ইজান কিভাবে তার মনের কথা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কতদূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এটুকু বলে পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করতো। এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এইখান থেকে আমাদের গ্রাম তো অনেক দূর, কিভাবে যাব আসবো? বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটাও অমানুষ না আমি। আমি তোমার মা, আমার মা বাবা সবার সাথেই কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দেবো। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথে আমি পরিচিত নই, ভয় লাগে আমার। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা ছিল আমার কপালে, হায় আল্লাহ। পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পায় পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো। নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। এসব বলছে এই লোক? না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এইসব করিনি। ইজান হেসে দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা, কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি, আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইজান হাসলো। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নেবে দুজনই। এই তো একটু বাইরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইজান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, তার বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে। সে বাইরে গিয়েছে একটু।
আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারে সবাই এমন একটা প্ল্যান করে রাখেন, সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটা সবাই উপভোগ করে। বিশেষ করে সানায়া, কারণ সেই দীর্ঘ সময়টাই সে ইজানের পাশে পাশে থাকতে পারে। আজ সানায়া রেডি হয়ে ইজানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়, ইজানও তাই করলো। কারোর কথা ফেলতে পারে না। সানায়া মাঝে মাঝে এই আবদারটা করে আর ইজানও সানায়ার কথা রাখে। ইজানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরে কি দরকার, এমনিও সুন্দর, আরো সুন্দর লাগে। কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছি কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এইসব সিক্রেট কথা কি আর আমাদের বলবেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটা বলল সানায়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পড়ার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনি জানতে হবে না। কিন্তু সত্যি কথা খুবই সুন্দর লাগে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে মাশাআল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। যে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে না। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইজান শুধু হেসেছে সানায়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালে বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইজান সানায়াকে বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে ইজান আর সানায়া বিয়ে করবে কবে। এই কথাটা ইজানের থেকে সানায়া বেশি উপভোগ করেছে। ইজান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইজানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজহান সাহেব, আপনি কি আসলেই সানায়াকে বিয়ে করবেন? ইজান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকেই বিয়ে করব। ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইজানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবারও একটা মেয়েকে পছন্দও করতে পারে। ইজানের কথাটা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণে কি ইজান থেকে পাত্তা দিত না? ইজান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইজান কিছুক্ষণ পর পর আর চোখে সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে। বোঝা যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইজানের পাশেই বসেছে। প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে। সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দেবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বললো তাদের সাথেই, কিন্তু সে চলে গেল। এ বিষয়ে ইজান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। সে নিজের মতো করে ফোন চাচ্ছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, ইজান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছি উনি বাইরে যাবেন। আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মুনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে। মুনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলে খুব সুন্দর। মনের কথা শুনলেই বোঝা যায়। তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজান মুনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে। তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মুনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না এখন, আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইজানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইজানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মুনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইজান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করেন মুনিরা শেখ। মুনিরা শেখ জানেন তিনি পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই।
মনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ যে একজন গুরুজনের কাছে মিথ্যা বলেছে, সেটা নিয়ে খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারত, কিন্তু সত্যিটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইজান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল। কোনো রকম প্রতিক্রিয়া না করে ইজান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজানের কথা শুনে পদ্ম ইজানের দিকে ফিরে তাকালো। ইজানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল সে। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করলো। ইজান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা হয়েছ বেশি? পদ্ম কিছু না ভেবে ইজানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইজান চমকে উঠেছে। যেই মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সেই এখন জড়িয়ে ধরেছে আর কাঁদছেই বা কেন? সে তো কিছু বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজান তার এক হাত পদ্মের মাথায় রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? পদ্ম ইজানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যে বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি আসলে কখনো গুরুজনদের সাথে মিথ্যে বলিনি। খুব খারাপ লাগছে আমার। আমি আপনাকে মেনে নিব, আপনার সব কথা আমি শুনবো। আপনি প্লিজ মাকে কিছু বলবেন না, উনি আমায় খারাপ ভাববেন। ইজান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা বলবো না, তাহলে দুহাত দিয়ে জড়িয়ে ধরি। হ্যাঁ। রাতের অন্ধকার পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজান শত কথার বলেও পদ্ম কাঁদছে। ইজান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছো, এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও ঘুমাও। অবশ্য যে কান্না করেছো, ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুঁচকে বলল, কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ইজান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি তো আগে জানতাম না। ইজান চোখটা রাঙিয়ে হালকা ধমকে সুরে বলল, এখন তো জেনেছো, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও তো পারতো। যখন রাত 1টা তখন ইজান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজান অনেক রাত করে ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে তাকে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইজান ঘুমিয়ে আছে। যদি ইজান বেডের ওই পাশে শুয়েছে, পদ্ম ইজানকে দেখে মুচকি হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইজান এখনো ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলো করতো, আর তার মা রান্না করতো। সে মায়ের পাশে বসে থাকতো, সে থেকে শিখে গিয়েছে রান্না বান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব বেশি খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা বুঝেছি। ইজান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন। এই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হস্পিটালে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কি যাই বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেলে সেও তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ সেটাই তো, এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইজানের বাবা তো বললো আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি একা কি করে থাকবো? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। আমি ইজানের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। ইজান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলেও পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইজান মুচকি হাসলো। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে।
ইজান সোফায় বসলো। তখনই সানিয়া মেসেজ দিল ইজানের মেসেঞ্জারে। সানিয়ার মেসেজে লিখেছিল সে এখন ইজানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানিয়ার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আমার বাসায় পদ্মও আছে, পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ইজান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়েছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইজানের দিকে তাকায়। ইজানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইজান তার মাকে বলল, মা, বাসায় সানায়া আসবে। আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালের সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানায়ার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইজানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্মর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা বুঝেছি, তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝিয়ে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ইজহান শোন, তোর বাবা বললো আমাকে বাসায় যেতে, ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইজান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে। আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় আসতে। দেখি কি করা যায়, এই বিষয়ে পরে কথা বলবো। আমি পদ্মর কাছে যাই একটু। আচ্ছা। ইজান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাইরে তাকিয়েছে, ইজানকে খেয়াল করেনি। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো আর পদ্ম তৎক্ষণাৎ পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম, বাসায় একজন গেস্ট আসবে, তুমি ভুলেও এই রুমের বাইরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাটে ঘুরতে থেকো, আমি কিছু বলবো না। পদ্ম মাথা নাড়ল, অর্থাৎ সে বাইরে যাবে না। ইজান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইজান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ইজানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরলো। কখন এটা করেনি, সে আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ইজানও। ইজান ভেবে নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি কি এখন এই বাসায় থাকেন নাকি? না, আমি এসেছি বেড়াতে বলতে গেলে। ইজহান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যাই আর কি। আঙ্কেল আর ইজনিয়া আসেনি? ইজহানের বাসায় আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানিয়া আরও অনেক কথা জিজ্ঞেস করলো। মুনিরা শেখ সানিয়াকে বললো নাস্তা করার জন্য। সানিয়া নাস্তা করে এসেছে, তাও আবার বসেছে ইজানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানিয়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলেছিল। ইজান যে কি পরিমাণ বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ? ইজানের খাবার শেষ করে, কিন্তু সানিয়ার খাবার শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ইজান সানিয়াকে বলল, আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি আসুন। ইজানের কথা শুনে সানিয়া লজ্জা পেল। চলুন। অতঃপর ইজান আর সানিয়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, কে এসেছিল? ইজহান যে হসপিটালে চাকরি করে, ওখানকার এক ডক্টর এসেছিল, ইজহানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ও, ইজহান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্ম তার পিছনে ছুটলো। মুনিরা শেখের এটা ভালো লাগে, মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইজনিও বাসায় আসলে মুনিরা শেখের পিছন পিছন থাকে। এখন পদ্ম সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরে খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুই বোন মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথা ভাবলো। দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে কিছু রোবটের মতো লাগে তার। একা একা কি করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। একবার যে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, তাই সে রুমে পায়চারি করছে। হেঁটেও শান্তি লাগছে না, কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ আর মুনিরা শেখও আসলো। তাদের দেখে তো পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে। সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26।
ইজান বাসায় আসলো। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসছিল সোফায়। মাথাটা সোফায় হেলে দিল, খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা এক পাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে। হুমায়ুন শেখ ইজানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইজান সেই অবস্থায় থেকে হুমায়ুন শেখকে উত্তর দিল। কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো? হুমায়ুন শেখ ভ্রুকুচকে ইজানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছে তো কি হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীদের লোকদের কত সম্মান তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছি। তুমি আগে মাকে নিয়ে চলে যাবা। হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি? ইজানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছেন উনি বাবার সামনে? এখনো তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মর মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনির শেখ সম্মতি জানালেন ইজানের কথায়। ইজানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ইজান পদ্ম রুমে আসলো। ইজান বেডে বসলো, পদ্ম বসলো কিন্তু দূরে। পদ্ম ইজানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ইজান ধন্যবাদের কারণ বোঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্য। ইজান মুখ কালো করে বলল। ও আচ্ছা। ইজানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট না। ইজান হঠাৎ মুখ কালো করে ফেললো কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছো, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইজান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইজান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করবো। পদ্ম তাই করলো। ইজানের পাশে বসলো। ইজান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটি বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা গেল। ইজান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইজানের হাত ধরে বলল, আবারও ধন্যবাদ আপনাকে। ইজান হেসে দিল। পদ্ম ইজানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশিই লজ্জা পেল। ইজান পদ্মের লজ্জা দেখে এসে নিজেকে সংযত করলো। ভুলেও আসে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেল তার, এমনটা তো না করলেও হতো। ইজান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে খাপটি মেরে বসে রইল। এটা দেখে ইজান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো, কোনো কথা বললো না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো। দপ করে বিছানায় শুয়ে পড়লো সে। ইজান সবকিছু খেয়াল করেছে, তবে এমন আচরণ এর মানে বুঝতে পারলো না সে। ইজান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ইজান বিরক্তিকর ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, আমাকে বলো। পদ্ম মুখ কুঁচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ইজান একটু নতস্বরে বলল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসলো। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করলো। পদ্ম ইজানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইজান বারান্দায় চলে গেল। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার, ভালো লাগছে না তার। এমন সবকিছুই অগোছালো মনে হচ্ছে ইজানের। এক হাত দিয়ে মাথার চুল টানছে। পদ্ম ইজানের পিছনে দাঁড়িয়ে ইজানের শার্ট টেনে ধরেছে। ইজান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন তো। ইজান আবার ওইদিকে ফিরে বলল। মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ইজানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইজানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথা হয়তো বা কিছুটা কমবে। ইজান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইজানের আসলেই খুব ভালো লাগতেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব। পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইজান চোখ বন্ধ করে বলল, সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইজানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, শুনতে চাই আমি একটু। যেভাবে চুলগুলো টেনে ধরেছো ব্যথা পাইনি? গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই? আরো জোরে টেনে দিতে। পদ্ম অভিমানী সুরে বলল, বলুন না, এমন কেন করছেন? ইজান হেসে বলল, তোমার মা আর বোন কাল আসবে, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করেই আসবে। পদ্ম বসলো না। ইজানের গাড়ি আবার কোনটা? অবুঝের মতো প্রশ্ন করল। আপনার গাড়ি? ওই, আমি তো দেখিনি।
ইজান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি? তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম ওটাই কি আপনার গাড়ি? ইজান আবারও চোখ বন্ধ করে ফেলল, শান্ত কণ্ঠে উত্তর দিল। জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করলো, মার বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবলো ইজান মিথ্যা বলছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেও নিজের কাছে লজ্জা পেল, লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইজান বিরক্তি হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে, তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি। পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে তা আর কথা বলবে না। পদ্ম ইজানের মাথায় হাত বোলাতে লাগলো, আর শুধুমাত্র রাতটা তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজে নিজেই হাসছে। ইজান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখলো না। কিছু সময় বাদে ইজান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুইবার ডাক দিল কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইজান ঘুমিয়ে গেছে, এখন তো তাকে আর ওঠানো যাবে না। পদ্ম ইজানের চোখ থেকে চশমা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। কাঁপা কাঁপা হাতে ইজানের যার দাড়িগুলোতে হাত বুলে দিল সে। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইজানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইজানের দিকে তাকিয়ে, আর ইজান তো ঘুমে। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। ইজানের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে সে পদ কোলে মাথা রেখে শুয়ে আছে। ইজান উঠে বসলো, পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমে। ইজানকে ডাকলেই তো হতো, সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইজানে ভালো ঘুম হয়েছে। ইজান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল। ইজান পদ্মের গাল স্পর্শ করলো হালকা করে, তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইজান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্না করে। সে ওখানেই গেল। ইজানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইজান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মের ঘুম নষ্ট করেছে। হয়তো তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি। ইজান তার মাকে বলল, মা ও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। ইজান কি বলছে এসব? বিয়ের পর ইজানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। যাকে তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইজানকে বলল, না থাক তুই যা, আমি সব করতে পারবো। ইজান চলে আসলো। মানিককে কল করলো, সে বললো পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইজান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটলো। ইজান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। বাসায় পদ্ম একা ও পুরো বাসায় গোছাচ্ছে। ইজানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইজানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল, ভালো। এখন কি কারণে এসেছেন? সানায়া মন ভুলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ইজান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি। কোথায় ফ্রি থাকি? আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানায়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সবাইকে দেখাবো। আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন। আচ্ছা আমি তো মেয়েটার থেকে নিশ্চয় সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানিয়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ইজান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে সানিয়াকে বলল, আপনি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গেছেন। এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নন। নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দিব। হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে, বলে দিলাম। আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান। সানিয়ার আগে ফোঁসফাস করতে করতে চলে গেল। ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ সানিয়া ইজানের প্রতিই তুলবে। ইজান মাথা চেপে বসে রইল। সানের মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে। মান সম্মান নেই বোধহয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40 কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলল। রুবিনা খাতুনের পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখেছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কি রে, আর কি ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসার ভিতর নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে।
পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে নিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে খ্যান করে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সেটা যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালে পদ্ম। খাবার বাড়ছে তাদের জন্য, সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘোরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে আর তার ইজানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল, হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলা জিগাই তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো। আমি জানো কিছু বলতেই পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডক্টর, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস?